ভাবুন তো একবার, একটা রাজ্যে সরকার গঠন হয়েছে মাত্র কিছুদিন আগে। মানুষ ভোট দিয়ে সেই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এখনই শোনা যাচ্ছে সেই সরকার নাকি ভেঙে পড়তে পারে। আবার নতুন করে ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে বাংলার মানুষকে। এটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে সত্যিকারের কোনো সাংবিধানিক কারণ আছে? আর ঠিক এই মুহূর্তে বারুইপুরে সেই ঘটনায় যা ঘটল, সেটা কি আসলেই এনকাউন্টার ছিল, নাকি পরিকল্পিতভাবে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হলো? আজকের এই আলোচনায় এমন কিছু তথ্য উঠে আসবে যেগুলো জানলে আপনি নিজেই বুঝতে পারবেন বাংলার রাজনীতিতে আসলে কি ঘটছে এবং কি ঘটতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের প্রতি কয়েক মাস পর পর কোনো না কোনো রাজ্যে নির্বাচন লেগেই থাকে। কখনো উত্তরপ্রদেশ, কখনো কর্ণাটক, কখনো পশ্চিমবঙ্গ। এই ক্রমাগত নির্বাচনী চক্র সরকারের কাজকর্মকে প্রায় স্থবির করে দেয়। আচরণবিধি ভণ্ডুল হলে উন্নয়নমূলক প্রকল্প আটকে যায়, প্রশাসনিক যন্ত্র নির্বাচন পরিচালনায় ব্যস্ত হয়ে পড়ে, আর এই পুরো প্রক্রিয়ায় জনগণের করের টাকা হাজার হাজার কোটি টাকা খরচ হয়। এই সমস্যার সমাধান হিসেবে কেন্দ্রীয় সরকার একটি যুগান্তকারী প্রস্তাব উঠেছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই প্রস্তাবের মূল কথা হলো সারা দেশে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা বাংলার ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? দেখুন, বাংলা ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হয়ে গেছে এবং নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনের সময়সূচি হলো ২০২৯। তাহলে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাস্তবায়িত হয়, তাহলে বাংলার বিধানসভার মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগেই, অর্থাৎ ২০২৯ সালে লোকসভার সঙ্গে একযোগে বিধানসভার ভোটও করাতে হবে। মানে বর্তমান সরকার ৫ বছরের বদলে মাত্র ৩ বছর ক্ষমতায় থাকবে। এটা কোনো কাল্পনিক গল্প নয়। সংসদের জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিষয়ে ইতিমধ্যে গভীর আলোচনা চলছে এবং আসন্ন বর্ষাকালীন অধিবেশনে এই বিলটি চূড়ান্ত রূপ পেতে পারে, এটা বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান পার্লামেন্টের সংখ্যাগত বাস্তবতা। এই বিল পাশ করতে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমান রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় সেই সমর্থন জোগাড় করা এখন আগের তুলনায় অনেক বেশি সম্ভাবনাময়। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী নিজেও বিধানসভায় তার প্রথম বক্তব্যে পরিসীমা নির্ধারণ এবং বিধানসভা আসন সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলেছিলেন। সচেতন পর্যবেক্ষকরা মনে করছেন এটা আসলে পরোক্ষভাবে এই একযোগে নির্বাচনের বিষয়টিরই ইঙ্গিত ছিল। এবার আসি সেই ঘটনায় যেটা নিয়ে গোটা বাংলা উত্তাল হয়ে পড়েছে। বারুইপুরের সেই ভয়াবহ ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এনকাউন্টারে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধ দৃশ্য পুনর্নির্মাণের সময় প্রভাস মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে এবং সেই গুলিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। কিন্তু এ বর্ণনায় প্রতিটি স্তরে এত বড় বড় ফাঁক আছে যে সাধারণ বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষ প্রশ্ন তুলতে বাধ্য হবেন। প্রথম প্রশ্ন, ক্যামেরা কোথায় ছিল? অপরাধ দৃশ্য পুনর্নির্মাণ একটি আইনি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ভিডিও রেকর্ডিং করা আইনত বাধ্যতামূলক, কিন্তু সেই রাতে কোনো ক্যামেরা পার্সন উপস্থিত ছিলেন না বলে জানা যাচ্ছে। যদি পুনর্নির্মাণে হচ্ছিল, তাহলে রেকর্ডিংয়ে সেটা কোন আইনি ভিত্তিতে করা হলো? আর যদি সত্যি পালানোর চেষ্টা করা হতো, তাহলে সেই ফুটেজ কোথায়? দ্বিতীয় প্রশ্ন, রিভলভার ছিনতাইয়ের গল্পটা কতটা বিশ্বাসযোগ্য? একজন প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তার কোমরে যে রিভলভার থাকে, সেটি একটি ধাতব বা তারের মাধ্যমে কাঁধ পর্যন্ত সুরক্ষিত থাকে। এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে একজন মাতাল এবং অর্ধমাতাল ব্যক্তি কিভাবে সেই অস্ত্র ছিনিয়ে নিতে পারে? এটা মৌলিক প্রশ্ন। ৭-৮ জনের সশস্ত্র পুলিশের মাঝখানে দাঁড়িয়ে একজন হাতকড়াবদ্ধ আসামি অস্ত্র ছিনতাই করবে, এই ন্যারেটিভ সাধারণ যুক্তির কষ্টিপাথরে টেকে না। তৃতীয় প্রশ্ন, ৪৫ মিনিটের রহস্যময় শূন্যতা। খবরে প্রকাশ, ঘটনার সময়রেখায় প্রায় ৪৫ মিনিটে একটা ফাঁকা সময় আছে, যেটার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পুলিশ দিতে পারেনি। এই ৪৫ মিনিটে ঠিক কী ঘটেছিল? কোনো স্থানীয় সাক্ষ্য নেই যে এই সময়ের ঘটনা প্রবাহ নিশ্চিত করতে পারেন। চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ভূমিকা। ঘটনার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই সাক্ষাৎকারে কি এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল যার ফলশ্রুতিতে পরের দিনে এই এনকাউন্টার ঘটল? এই প্রশ্নটাই এখন পুরো ঘটনার চাবিকাঠি। প্রভাস মণ্ডল শুধু একজন অভিযুক্ত ছিল না, সে ছিল এই মামলার সম্ভাব্য রাজসাক্ষী। থানায় বয়ান দেওয়ার সময় সে এমন কয়েকজনের নাম উল্লেখ করেছিল যাদের সঙ্গে এই ঘটনার সরাসরি যোগসূত্র থাকতে পারে। এদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে স্থানীয় এলাকায় কুখ্যাত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। এখন ভাবুন,
প্রভাস মণ্ডল যদি বেঁচে থাকতো এবং আদালতে সাক্ষ্য দিত তাহলে কি হতো? তার সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত আরও গভীরে যেত, আরও বড় বড় নাম উঠে আসতো, হয়তো এই ঘটনার পেছনে যে রাজনৈতিক মদত ছিল সেটা প্রকাশ্যে চলে আসতো। কিন্তু এনকাউন্টারের মাধ্যমে এই সম্ভাবনা চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার নারী এবং তার পরিবার কখনোই পূর্ণ বিচার পাবে না, কারণ যে ব্যক্তির সাক্ষ্য এই মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রীর সেই বিখ্যাত উক্তি, সকালে ধরবো বিকেলে খালাস করব, এই কথাটি কি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য? ভারতীয় সংবিধানে ক্ষমতার পৃথকীকরণের নীতি অত্যন্ত স্পষ্ট। নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি স্তম্ভ পরস্পর থেকে স্বাধীন। একজন মুখ্যমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, শাস্তি দেওয়ার অধিকার কেবলমাত্র বিচার বিভাগের। কোনো নির্বাহী প্রধান যখন ঘোষণা করেন যে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট দেবেন বা এনকাউন্টার করে দেওয়া হবে, তখন তিনি আসলে বিচার বিভাগের এখতিয়ারে হস্তক্ষেপ করছেন। এটি সাংবিধানিক মৌলিক কাঠামোর সরাসরি লঙ্ঘন। আজমাল কাসাবের উদাহরণটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। মুম্বাই হামলায় জীবিত ধরা পড়া সেই ভয়ঙ্কর সন্ত্রাসীকে চাইলে পুলিশ ঘটনাস্থলে গুলি করে মেরে ফেলতে পারত, কিন্তু তা করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছিল, বিচার হয়েছিল এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ফাঁসি কার্যকর হয়েছিল। এটাই সভ্য সমাজের বিচার ব্যবস্থা। অথচ বারুইপুরের ক্ষেত্রে কি দেখা গেল? একজন অভিযুক্তকে তার কোনো বিচার করা হলো না, কোনো আদালতে তাকে উপস্থাপন করা হলো না, কোনো আইনজীবী নিয়োগ করা হলো না, সরাসরি তাকে হত্যা করা হলো এবং এটাকে ন্যায় বিচার হিসেবে প্রচার করা হচ্ছে। বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো যখন হইচই করছে, ঠিক তখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চাপা পড়ে যাচ্ছে। একই এলাকায় 6 জুলাই একটি 17 বছরের কিশোর খুন হয়েছে। সেই ঘটনায় কতজন গ্রেপ্তার হলো? কোনো বড় মিডিয়া সেই খবর কাভার করলো না। কেন? কারণ এই ঘটনার রাজনৈতিক মূল্য নেই। কোনো দল সেটা নিয়ে ঘোলা মাছের জল স্বীকার করতে পারছে না। এই একটি কিশোরের জীবন রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে থেকে যাচ্ছে। এটাই আসলে আমাদের রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে বেদনাদায়ক দিক। প্রতিটি ঘটনা, প্রতিটি মৃত্যু, প্রতিটি অন্যায় শুধুমাত্র তখনই গুরুত্ব পায় যখনই সেটা রাজনৈতিকভাবে লাভজনক হয়। এখন দুটো সমান্তরাল ঘটনা প্রবাহ চলছে বাংলায়। একদিকে সংবিধান সংস্কারের মাধ্যমে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাস্তবায়িত হলে বর্তমান সরকারের মেয়াদ কমে আসবে, 2029 সালে আবার ভোটের মুখোমুখি হতে হবে জনগণকে, এবং সেই ভোটে বর্তমান সরকারের কর্মকাণ্ডের হিসাব মানুষ অবশ্যই নেবে। অন্যদিকে বারুইপুরের মতো ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতার গভীর ফাটল ধরাতে অলরেডি শুরু করে দিয়েছে। যে সরকার ক্ষমতায় এসেছিল আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে, সেই সরকারই যদি বিচার বহির্ভূত হত্যাকে ন্যায় বিচার বলে চালিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় যাবে? কামদুনি, হাসনাবাদ, বাটা, এই সমস্ত ঘটনায় আগের সরকারকে বিচার না হওয়ার জন্য তীব্র সমালোচনা করা হয়েছিল। এখন নতুন সরকার বিচারের পরিবর্তে এনকাউন্টারকে সমাধান হিসাবে তুলে ধরছে। এটা কি আসলেই সমাধান নাকি সমস্যার আরেকটি রূপ? বাংলার রাজনীতি এই মুহূর্তে একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সাংবিধানিক পরিবর্তনের ঝড়, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। মানুষ চায় নিরাপত্তা, চায় বিচার, কিন্তু সেই বিচার হতে হবে আইনের মাধ্যমে, রাস্তায় গুলি চালিয়ে নয়। আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদের বর্ষাকালীন অধিবেশনে কী সিদ্ধান্ত হয়, বারুইপুর মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং জনগণ কিভাবে প্রতিক্রিয়া দেখায়, এই তিনটি বিষয়ের উপর নির্ভর করছে বাংলার আগামী দিনের রাজনৈতিক মানচিত্র। আপনি কি মনে করেন, এই এনকাউন্টার কি সত্যিই ন্যায় বিচার ছিল? ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি বাংলার জন্য ভালো হবে? নিচের কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন সচেতন থাকুন, প্রশ্ন করুন। ধন্যবাদ।